জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। অষ্টম দিনের মতো চলছে ইরানের সঙ্গে ইসরায়েলের হামলা পাল্টা হামলা। তেহরান বলছে ইরানের হাসপাতালে হামলা করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন হামলার মধ্যে কোনো ধরনের আলোচনা হবে না। যদিও উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে বৈঠকের কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। সপ্তাহব্যাপী এই সংঘাতে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। এর মধ্যে ইরানের হুমকিতে কাতারের ঘাঁটিতে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে আল উদাইদ ঘাঁটি থেকে হারকিউলিস C-130 সহ ৪০টির বেশি সামরিক বিমান সরিয়ে নিয়েছে পেন্টাগন। পড়ে আছে মাত্র ৩টি বিমান, যে সংখ্যা চলতি মাসের শুরুতেও ছিল অর্ধশতাধিক। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হবে আগামী ২ সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি আরও বলেছেন, নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা হবে কিনা তার উপরই নির্ভর করছে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হবে। হোয়াইট হাউসের নিয়মিত এই ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি জানান, মার্কিন প্রেসিডেন্ট এখনও আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের বিষয়ে আগ্রহী, কিন্তু ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে হবে এমন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাতের মধ্যে ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। দুই দেশের আকাশসীমা বন্ধ থাকায় স্থলপথে চলছে জোর তৎপরতা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সংঘাত শুরুর পর থেকে দেশের নাগরিকদের নিজ উদ্যোগে দেশে ফিরিয়ে আনছেন বিভিন্ন দেশের সরকার। নাগরিকদের ইরান ও ইসরায়েল থেকে সরিয়ে নিচ্ছে চীন। আপাতত তাদের আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়াতে রাখা হবে। এদিকে ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে 2টি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এই বিমান দুটি আপাতত আফ্রিকার দেশ জিবুতিতে অবস্থান করবে। সেখান থেকে ইরান এবং ইসরায়েলে গিয়ে জাপানি নাগরিকদের ফিরিয়ে আনবে দেশে। ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফতে মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পরে এই বিক্ষোভে যোগ দিয়ে সংগঠনের নেতাকর্মীরা বলেন, ইসরায়েলের এই আগ্রাসন দ্রুত বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের সংকট আরও দীর্ঘ হবে। একই সাথে ইসরায়েলে আগ্রাসন রুখতে বিশ্বের বাকি মুসলিম দেশগুলোকেও ঐক্যবদ্ধের আহ্বান জানান তারা। বিক্ষোভ শেষে বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে মিছিল শুরু করে পুরানা পল্টন গিয়ে শেষ হয়। এদিকে জুমার নামাজের পর ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঐক্য মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, যেখানে অংশ নেয় সাধারণ মানুষ। তারা বলেন, গাজার পর ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, যার প্রত্যক্ষ মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে কলা ভবন ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বিশ্ব মানবতার ক্যান্সার। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। যে ইসরায়েল যে একটা ভয় তৈরি করে রেখেছিল পুরো বিশ্বের মধ্যে, যে তাদের ডিফেন্স সিস্টেম ইমপেনিট্রেবল, কেউ ধ্বংস করতে পারবে না, তারা যা ইচ্ছা তাই করে যেতে পারবে, আলহামদুলিল্লাহ ইরানের মাধ্যমে মানুষের মধ্যে ভয়টাকে আল্লাহ দূর করে দিয়েছে। শিয়া সুন্নির বিভেদ থেকে এখন নিজেকে মুক্ত করুন, কারণ শিয়া সুন্নির বিভেদটা ইহুদিদের তৈরি। আর প্রথমে আমি ক্লিয়ার করতে চাই, শিয়া সুন্নির মধ্যে তেমন কোনো বিভেদ তো নাই। শিয়ারাও এক আল্লাহকে মানে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবসে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশ এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য মানবিক প্রতিশ্রুতি পালন করে আসলেও এর ভার এখন আর সহনীয় পর্যায়ে নেই।
কক্সবাজারে 14 লাখ রোহিঙ্গা বিশ্বের অন্যতম গভীর সংকট বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে সব পক্ষের কার্যকরী পদক্ষেপ নজরদারি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তারেক রহমান। তিনি আরও লেখেন, বাংলাদেশের জন্য শরণার্থী সংকট শুধু বৈশ্বিক ইস্যু নয়, বরং ভুক্তভোগী বাস্তবতা। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। এ সময় সরকারের আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে অভিযোগ করে জানান, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন, ডেঙ্গু রোগ এবং করোনা চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা? 24-এর গণ অভ্যুত্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা থাকলেও তাদের অধিকার নিশ্চিতে এখনও অনীহা রয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে বাংলাদেশ সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আদিবাসী ফোরামের আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আরও উদ্যোগী হতে হবে। আলোচনায় ভূমি বিরোধ, নিরাপত্তাহীনতা ও উচ্ছেদ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। শিগগিরই অন্তর্বর্তী সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা প্রণয়ন করার দাবি জানান আলোচকরা। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা বা অন্ততপক্ষে কিছু কিছু মৌলিক ক্ষেত্রগুলোতে বৈষম্যমুক্ত আদিবাসী সমান অধিকার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা কৌশল তারা প্রণয়ন করবেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের মধ্যে সেটা রাখতে পারেনি। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বরিয়া বণিকপাড়া এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উত্তর বরিয়া, দক্ষিণ বরিয়া, বণিকপাড়া ও বসন্তপুর এলাকা। তবে শুক্রবার বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী তরকারি বাজারের একটি অংশ প্লাবিত হয়। অপরদিকে পরশুরামের সুবার বাজার এলাকায়ও নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ওই এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে কৃষি জমি ও ফসলি মাঠের। জনপদ প্লাবিত হলেও মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। 2024-এর স্মরণকালের ভয়াবহ বন্যার পর বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ফেনীর আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে ফুলগাজীর বণিকপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, আপনি জানাবেন যে বাঁধের ভাঙা অংশ মেরামত শুরু হয়েছে কিনা, কিংবা প্লাবিত গ্রামগুলোর এই মুহূর্তের কি অবস্থা জানাবেন? বন্যা পরিস্থিতি সচক্ষে দেখার আপনার সুযোগ হয়েছে। সেই যে বন্যা পরিস্থিতি 2024-এ হয়েছিল ফেনীতে, সেটিও কিন্তু ফেনীর যে বলার মুখে একটি বাঁধ ভেঙেই কিন্তু পুরো ফেনী প্লাবিত হয়েছে। তেমনি গতকাল রাতে হঠাৎ করে ফুলগাজীর যে মুহুরী নদীর ফুলগাজীর যে বড়ইয়া গ্রাম, সে বড়ইয়া গ্রামের বণিকপাড়া এলাকায় কিন্তু একটি বাঁধের স্থানে ভাঙন দেখা দেয়। এলাকাবাসী কিন্তু গভীর রাতেই কিন্তু সেখানে প্রাণপণ চেষ্টা করে যে বাঁধটি রক্ষা করার জন্য, কিন্তু সে বাঁধটি রক্ষা করা যায়নি, যার ফলশ্রুতিতে কিন্তু সেই খান দিয়ে যে প্রবল স্রোত দিয়ে পানি প্রবেশ করতে থাকে, যার ফলশ্রুতিতে কিন্তু ফুলগাজীর
বড়ইয়া, উত্তর বড়ইয়া, বণিকপাড়া সহ 5টি গ্রাম প্লাবিত হয়। এছাড়াও পরশুরাম উপজেলার সুবার বাজার এলাকায় যে স্থানটিতে ভাঙন দেখা দেয়, সেই স্থানটিতে ভাঙনের ফলে কিন্তু পরশুরামের মণিপুর সহ যে স্থানে ভাঙন দেখা দেয়। এছাড়াও গতকাল রাতে কিন্তু ফুলগাজী বাজারে হঠাৎ করেই গার্ডওয়াল ভেঙে সেখানেও কিন্তু বাজারে পানি ঢোকে, যার ফলশ্রুতিতে 200 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে স্থানটিতে আছি এই স্থানটিতে সকালে কিন্তু পানি ছিল প্রায় হাঁটু পরিমাণ। এখন সারাদিন রোদ থাকার কারণে এবং বৃষ্টি কম থাকার কারণে পানি কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাচল করতে পারছে, কিন্তু সকালে এই রাস্তায় ছিল হাঁটু পরিমাণ পানি। আমরা কথা বলছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে গতকাল রাতে হঠাৎ করে মুড়ি নদীর পানি বৃদ্ধি পাওয়া এবং যার ফলশ্রুতিতে যে একটি বাঁধের যে একটি স্থানে ভাঙনের ফলে কিন্তু তাদের যে এলাকায় প্রায় 100 শতাধিক যে পুকুর রয়েছে, পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে, যার ফলশ্রুতিতে স্থানীয়রা যারা রয়েছেন যাদের পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে তারা কিন্তু জাল পেতেছেন রাস্তায় এবং ফসলের মাঠে, যাতে করে কিছুটা হলেও তারা ক্ষতি পুষিয়ে নিতে পারে। আমরা দেখেছি যে বেশ কিছু খামারি এবং যে হাঁস মুরগির যাদের আকর্ষণ বান্ধ হচ্ছে সেসব খামারে তারাও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে কয়েকটি গৃহস্থালী ঘর এবং যে ফসলের মাঠ সেগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা বলছেন যে প্রতি বছরই বর্ষা এলে কিন্তু মৌরি নদীর এবং সিলুনিয়া নদীর যে দীর্ঘ 122 কিলোমিটার বন্যার বাঁধ রয়েছে, সেই বাঁধের কোনো না কোনো স্থানে ভাঙে, আর বর্ষার পরে কিন্তু সেই বাঁধটি আবার মেরামত হয়, আবার পরের বর্ষে এলে সেখানে কিন্তু ভাঙে। স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদার যোগসাজশে খুবই একদম দায়সারাভাবে কাজগুলো করে, যার ফলশ্রুতিতে কিন্তু অল্প পানির যে স্রোত সেটির কারণে কিন্তু এই ভাঙন তৈরি হয়। আমরা কথা বলছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন আমাদেরকে অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলছেন যে মৌরি নদী ভারতের যে স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেই স্থানের দৈর্ঘ্য হচ্ছে যে 100 মিটার, কিন্তু বাংলাদেশ অংশে সেটি 30 মিটারে পরিণত হচ্ছে। তিনি বলছেন যে বাংলাদেশের নদীটির প্রস্থ কমে গেছে, যার ফলশ্রুতিতে বেশি চাপের নিতে পারে না নদীটি, যার কারণে নদীর ভাঙন তৈরি হয়। এই যে নদীর খনন এবং প্রশস্ত করার জন্য তারা একটি প্রকল্প নিয়েছেন, যেটি 7.5 কোটি টাকারও বেশি। তো এই ছিল ফেনীর বণিকপাড়া থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির আজকের খবরের সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে 3টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। এছাড়া আহত হয়েছেন নারী ও শিশু সহ অন্তত 10 জন। বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি, তবে রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয় নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম। এ সময় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় 21টি ঘর আর আংশিক ক্ষতিগ্রস্ত হয় প্রায় 30টি ঘরবাড়ি। ভেঙে পড়ে গাছপালা, কিছু বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হন অনেকেই। এতে নারী ও শিশু সহ আহত হয়েছে অন্তত 10 জন। বাতাসে আমার ঘরেরও চুমকানি পড়ায় 2-3 হাত লই গেছে, তার বাদে পূর্বকানি 5-6 হাত লই গেছে নি। ওখানের লগে ঘর হইতে বাচ্চাগুলো আছিল, বাচ্চাগুলো ঘরের তোয়াইতাই তাড়াতাড়ি বাইর করছি। ভেঙে সুরে গাছপালা ফালায় সব ধ্বংস করে দিয়ে গেছে এবং অনেকগুলো মরগ আছিল, আমার পোলট্রি মরগ সবগুলা মারা গেছে। হঠাৎ করে টমাটো আসে আমাদের ঘর বাড়ি এবং গাছপালা ধানের বর্ডার সবগুলা ভাঙিয়ে গেছে, হঠাৎ করে আসি। এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় কমছে না সংক্রমণ। শুক্রবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 83 জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত 2188 জন। হাসপাতালে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। চিকিৎসকরা বলছেন প্রতিটি রোগীর সঙ্গে 4 থেকে 5 জন করে স্বজন থাকায় ডেঙ্গুর সঙ্গে তৈরি হয়েছে করোনা ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে নতুন করে আরও 7 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার মাঝরাতে পীরগঞ্জের চাপসার সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক পাঠায়। বিজিবি জানায়, আটককৃতরা ২০ থেকে ২৫ বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে মুম্বাইয়ে তারা বিভিন্ন কাজ করতেন, কিন্তু সপ্তাহখানেক আগে সেখান থেকে তাদের আটক করে সীমান্তবর্তী এলাকায় নিয়ে আসা হয়। পরে গতকাল মধ্যরাতে তাদেরকে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাঠায় বিএসএফ। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও এক শিশু রয়েছে, আর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে উত্থান পতন থাকলেও ভবিষ্যতে এ সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের হাইকমিশনার চন্দ্রশেখর। সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভিসা প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে। এর আগে শহরের ইস্কন মন্দিরে প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগা কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রশেখর। অনুষ্ঠানে শিশুসহ ২ শতাধিক মানুষ অংশ নেন। Relation between two countries always remain up and down. So sometimes good, sometimes bad. So it will definitely improve in future. No, people are applying and they are getting visa. দেশের বাজারে হঠাৎ বেড়ে গেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অবসর গ্রহণের গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৯ টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা, নাজির শাইল ৭৫ থেকে ৮৬ টাকা এবং আঠাশ ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে বেড়েছে সোনালী মুরগির দাম। কোরবানির ঈদের পরপর কয়েকদিন অনেকটা কম দামে মুরগি বিক্রি হলেও শুক্রবার ছুটির দিনে প্রতি কেজি সোনালী মুরগির দাম রাখা হয় ২৮০ থেকে ৩২০ টাকা। তবে দাম বাড়েনি ব্রয়লার মুরগির। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকায়। এদিকে দাম বেড়েছে শাকসবজি আর মাছেরও। গত সপ্তাহে শাকসবজির দাম কিছুটা কম থাকলেও এ সপ্তাহে এসে দেখা গেছে প্রত্যেক ধরনের সবজিতেই কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা, আর নানা অজুহাতে বেড়েছে মাছের দামও। আমরা যেমন মধ্যবিত্ত আছি, আমাদের প্রতি সপ্তাহে আমাদের যে বাজেট আছে সেই বাজেটে প্রতি সপ্তাহে অ্যাড হচ্ছে টাকা। একটা অজুহাতের শেষ নাই, আর কারণটা আমরা বুঝি না। চালের দামই বাড়াইছে মেইলাররা। মিনিকেট চাল এখন হলো সিজন, এখন এরা বস্তায় বাড়াইছে ৩০০ টাকা। এখন এই বাজারে বাড়ছে আরো মনে করেন ১৫০ টাকা ১০০ টাকা। ব্রয়লার মুরগি চলতেছে ১৫০ টাকা কেজি, আর সোনালী বেচতেছি ৩১০ ৩২০। ঈদের পর হঠাৎ করেই কুষ্টিয়ায় বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। আজকের বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৪ টাকায়, কাজললতা ৬৫ টাকা, আর বাসমতি চাল কিনতে গুনতে হচ্ছে ৮৮ টাকা। এছাড়া বাড়তি আঠাশ, স্বর্ণা সহ বেশিরভাগ চালের দাম। ব্যবসায়ী ও মিলাররা বলছেন, ধানের দাম বাড়তি থাকায় চড়া চালের বাজার। তবে ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে বৃষ্টিতে রাজশাহীর বাজারে কমেছে সবজির সরবরাহ, ফলে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে করলা, পটল, চিচিঙ্গা, আলু, পেঁপে সহ বেশিরভাগ সবজি। তবে ভিন্ন চিত্র ময়মনসিংহের বাজারে। স্থিতিশীল মাংসের বাজার আর সরবরাহ বেশি থাকায় কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এদিকে ঈদের পর চাহিদা কমায় শরীয়তপুরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে ডিমের দাম। এতে হালিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ডিম। প্রতিদিন দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত বুধবার শোকজ করা হলেও পরে বিষয়টি জানাজানি হয়। আগামী ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পৌরসভার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা সহ ৮ জন কর্মকর্তা এবং ৭০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আরও কয়েকজন। তবে এসব কর্মকর্তা কর্মচারীরা প্রায় প্রতিদিনই অফিসে দেরিতে যান বলে অভিযোগ রয়েছে। এতে পৌর ভবনে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। এ নিয়ে কয়েকজন ভুক্তভোগী পৌর প্রশাসকের কাছে অভিযোগ জানালে অভিযোগের সত্যতা পেয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের শোকজ করেন পৌর প্রশাসক।
আসলে যথাসময়ে উপস্থিত কাউকে আমি পাইনি, এ কারণে আমি এটা শোকজ দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং সে প্রেক্ষিতে কারোর জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব। চট্টগ্রামে বাদী ও সাক্ষীর উপস্থিতিতে ভুল ব্যক্তি প্রমাণিত হওয়ায় আটকের পর চাঁদগাঁও থানা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে তাকে ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় বৃহস্পতিবার রাতে চাঁদগাঁও থানা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে ছাড়াতে নগরের চাঁদগাঁও থানা ঘেরাও করেন নেতাকর্মীরা। তারা দাবি করেন মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে হাবিবুরকে। পরে দলের মহানগর নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে পুলিশ। এক পর্যায়ে সাক্ষী ও বাদীর উপস্থিতিতে ভুল ব্যক্তি প্রমাণিত হওয়ায় আটক হাবিবুরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে নগরীর কাপ্তাই রাস্তার মাঝে টেম্পো স্ট্যান্ডে চাঁদা নেওয়ার অভিযোগে 17 জনকে আসামি করে মামলা করে একটি পক্ষ। এই মামলায় ভুলবশত ইসলামী আন্দোলনের নেতা হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। বান্দরবানে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ 9 জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে জেলায় লামা উপজেলার টঙ্কাবতী পুনর্বাসন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কঙ্কাবতী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মানিয়ং ম্রো জানান, রাতে ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়ায় সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে 9 জনকে আটক করে সেনাবাহিনী। তাদের মধ্যে একজন জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। এ সময় তাদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করে অভিযানিক দলটি। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শরীয়তপুরে 12 জনকে 7 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার মেহেদি হাসান। উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাতে জাজিরা উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। এ সময় জাজিরার কুণ্ডেরচর ও পালেরচর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 12 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায় পুলিশ। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। এতে খুশি পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ ও রাঙামাটির ঝুলন্ত সেতুতে আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যেতে চাই মন্তোষের কাছে কক্সবাজারে। মন্তোষ, ছুটির দিনে সৈকতে পর্যটক সমাগম কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যের তার অবস্থা কি জানাবেন? সকাল থেকে কালো মেঘে ঢাকা রয়েছে কক্সবাজার সৈকতের আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম একটি আবহের মধ্যে আমরা দেখছি যে দিনভর আসলে পর্যটকে মুখর রয়েছে কক্সবাজার। বলা যায় যে বৈরী আবহাওয়া, সামান্য বৃষ্টি কিংবা এখানে সাগরের যে উত্তাল ঢেউ, সেটি পর্যটকদের যে বাঁধভাঙা আনন্দ, সেই বাঁধভাঙা আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবং আমরা দেখছি যে সৈকত জুড়ে আসলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আছে। এই মুহূর্তেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পর্যটক এসেছেন তাদের পাশাপাশি স্থানীয় অনেকে কিন্তু এই সৈকতে ভিড় করছেন এবং সমুদ্রের যে অনবিল সৌন্দর্য, সেই সৌন্দর্য তারা উপভোগ করছেন। আমরা দেখছি যে ঘোড়ায় চড়ে অনেকে এখানে সময় কাটাচ্ছেন, অনেকে এই অবেলায়ও কিন্তু সমুদ্র স্নান করে সময়টা কাটাচ্ছেন এবং অনেকে বালিয়াড়িতে বসে কিংবা এখানে যে ছাতা চেয়ার রয়েছে, এই ছাতা চেয়ারগুলোতে বসেও সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। সব মিলিয়ে পর্যটকের উপস্থিতি যেহেতু প্রত্যাশিত হারে রয়েছে, সে কারণে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে স্বস্তি আছে, আনন্দ আছে। এবং তবে যেহেতু গতকাল থেকে আসলে বৃষ্টি বিঘ্নিত একটি পরিবেশ, সেটি পর্যটকদের আনন্দের কারণ হলেও সৈকতের যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী রয়েছেন তাদের কিছুটা অস্বস্তির কারণ তাদের ব্যবসা বাণিজ্য কিছুটা কমে গিয়েছে, বিশেষ করে ভ্রাম্যমাণ হকারদের। তবে পর্যটন জোনের যেসব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কক্সবাজার শহরে যেসব পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সবখানেই কিন্তু একটা চাঙা ভাব চলে এসেছে এবং সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে পর্যটনকে পুঁজি করে। এবং এই সব ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বেচা কেনা বেড়েছে ব্যাপক পর্যটক উপস্থিতির কারণে। বিশেষত গত পবিত্র ঈদুল আজহার পর থেকেই কিন্তু কক্সবাজারে বেশ পর্যটক সমাগম রয়েছে এবং সেই সমাগমটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা
পর্যটকের যে চাপ সেটি আসলে কক্সবাজার সৈকতে এসে আসলে বেশি দৃশ্যমান হয় এবং অনেকেই কিন্তু এখানে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা হচ্ছে, সৈকতে লাল নিশানা উড়ানো হয়েছে, যেহেতু পর্যটকরা যেহেতু বারবার সাগরে নামতে চান সেক্ষেত্রে তাদেরকে বারবার কিন্তু নিষেধ করা হচ্ছে। এই মুহূর্তেও সৈকতের যারা বিচ কর্মী রয়েছেন তারা মাইকিং করে পর্যটকদের নিষেধ করছেন তারা যাতে হাঁটু পানির বেশি গভীরে না যান এবং সাগরের গভীরে গেলে কিন্তু তারা বিপদাপন্ন পরিস্থিতিতে পড়তে পারেন, সেই বিষয়টি নিয়ে তাদেরকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে। এবং লাইফগার্ড সদস্যরাও আমরা দেখছি যে সকাল থেকে বেশ তৎপর রয়েছেন, যেহেতু প্রচুর পর্যটকের চাপ যখন থাকে তখন সমুদ্রে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অনেক সময় শিকার হন পর্যটকরা এবং প্রায় সময় প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে গত 10 বছরে কিন্তু 60 জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে। এর প্রেক্ষিতে প্রশাসন যেমন সতর্ক রয়েছে, এখানে যারা লাইফগার্ড সদস্য রয়েছেন কিংবা এখানে জেলা প্রশাসনের যারা বিচ কর্মী রয়েছেন তারা একটু বাড়তি সতর্কতা আসলে অবলম্বন করছেন এবং সৈকত জুড়ে এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো যেহেতু চাঙা রয়েছে, এখানে শুধুমাত্র হোটেল, রিসোর্ট কিংবা রেস্তোরাঁগুলো যেমন ব্যবসা বাণিজ্য চাঙা রয়েছে, তেমনি এখানকার যে পরিবহন খাত রয়েছে সেটিও কিন্তু চাঙা রয়েছে। সব মিলে কক্সবাজারের পর্যটন খাতে একটি সুবাতাস কিন্তু বয়ে চলেছে। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে পর্যায়ে যেতে চাই রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী জুয়েল। জুয়েল, সেখানে পর্যটকের ভিড় কেমন দেখছেন এবং রাঙামাটির আবহাওয়া কেমন বিরাজ করছে জানাবেন। আপনি জানেন যে সারা বছরই রাঙ্গামাটিতে পর্যটকের মুখর থাকে, যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে বিশেষ করে রাঙ্গামাটি শহর, সাজেক এবং কাপ্তাই, এই তিনটি যে প্রধান পর্যটন কেন্দ্র রয়েছে রাঙ্গামাটি, সেই পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিত থাকে সবসময়। এখন যেহেতু বর্ষা মৌসুম, এখন রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ আছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে বৃহত্তম কৃত্রিম হ্রদ, এই কাপ্তাই হ্রদের যে নীল জল রাশি সেখানে আসলে এই কয়েকদিন ধরে যে বর্ষা হয়েছে সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এই কারণে আসলে নৌ ভ্রমণে ব্যাপকভাবে টানছে পর্যটকদের। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এলাকায়। আপনি একটু বলে রাখি যে সকাল থেকে আসলে বিপুল পর্যটকদের উপস্থিতি আমরা এই সেতু এলাকায় দেখতে পেয়েছি। 335 ফুট দীর্ঘ এই যে সেতুটি রয়েছে, এটি রাঙ্গামাটির আইকন হিসেবে পরিচিত পর্যটনের। সেই সেতুটি আসলে দেখতেই বিপুল সংখ্যক পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পাই। এছাড়া যেহেতু রাঙ্গামাটির এই যে লেক এলাকা রয়েছে সেখানে আসলে নৌ ভ্রমণের জন্য পর্যটকরা নৌ ভ্রমণে ব্যস্ত থাকেন এবং একই সঙ্গে আশেপাশে যে বিনোদন কেন্দ্রগুলো আছেন সেগুলো তারা ঘুরে আসতে চান। বিশেষ করে রাঙ্গামাটির পলোয়েল পার্ক, আরণ্য কিংবা সুবলং ঝর্ণা, বিশেষ করে কাপ্তাই থেকে যে রাঙ্গামাটি থেকে কাপ্তাই সড়কের যে আসামবস্তি সড়কটি রয়েছে সেখানেও আসলে নতুন করে পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একটুখানি বলে রাখি যে গত কয়েকদিন ধরে যে বর্ষার বৃষ্টিপাতের যে একটি সতর্কবার্তা জারি হয়েছিল, এই কারণে কিছুটা কম বলছেন পর্যটকদের উপস্থিতি। তারপরেও কিন্তু পর্যটকদের এই ভয় ভীতির মধ্যেও ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এরই মধ্যে আপনি জানেন যে রাঙ্গামাটিতে যে পর্যটকদের থাকার যে তিনটি প্রধান কেন্দ্র রয়েছে সেখানে আসলে 15,000 পর্যটক থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারেন। এই পর্যটন কেন্দ্রগুলোতে এখন যেটি হয়েছে যে আমরা কথা বলেছিলাম আবাসিক হোটেল ব্যবসায়ীর সঙ্গে, তারা যেটি বলছেন এখন পর্যন্ত 50% বুকিং আগাম হয়েছিল। এর কারণটি হচ্ছে যে অধিকাংশ পর্যটকরা আশেপাশের জেলাগুলো থেকে এসে দিনে এসে আবার দিনে ফেরত যাচ্ছেন, যার কারণে তাদেরকে রাত্রি যাপনের সময়টুকু ব্যয় করতে হচ্ছে না। একটুখানি বলে রাখি রাঙ্গামাটির যে প্রধান 5টি খাত রয়েছে পর্যটন সংশ্লিষ্ট, সেখানে রয়েছে আবাসিক হোটেল, মোটেল এবং একই সঙ্গে খাবারের হোটেল, রেস্তোরাঁ, সেই সঙ্গে সড়ক এবং নৌ পরিবহন ব্যবস্থা, বিশেষ করে দর্শনীয় স্থান এবং এর সঙ্গে যে এখানে পাহাড়িদের তৈরি পাহাড়ি যে তাঁতের বস্ত্র রয়েছে, সেই 5টি খাতকে কেন্দ্র করে মূলত এই রাঙ্গামাটির পর্যটন ব্যবসা। এখানে পর্যটকের উপস্থিতি যেমন এখানের পর্যটন অর্থনীতির একটি উচ্চতা নির্ভর করে, একই সঙ্গে পর্যটকদের কমতি হলে মূলত পর্যটন থেকে আমার কাছে পর্যটন উপস্থিতি সবশেষ। সাজিদ। পর্যটন কেন্দ্রের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ, এছাড়া রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাজ্যের ব্রিজ নর্টন বিমান ঘাঁটিতে ঢুকে ভাঙচুর চালিয়েছে ফিলিস্তিনপন্থী 2 বিক্ষোভকারী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 2টি সামরিক বিমান।
শুক্রবার ভিডিও প্রকাশ করে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠন। তারা জানায়, রাতে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের ওই বিমান ঘাঁটিতে বৈদ্যুতিক স্কুটার নিয়ে ঢুকে পড়েছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিমানের গায়ে লাল রং ছিটিয়ে দেন তারা। পরে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে চলে আসতে সক্ষম হন। তবে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত কমপক্ষে 92 ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে সহায়তা গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। তবে আইডিএফের দাবি, বিপজ্জনকভাবে সেনাদের দিকে ত্রাণ প্রত্যাশীরা এগিয়ে আসায় সতর্ক বার্তা হিসেবে গুলি ছোঁড়া হয়। এতে হতাহতের ঘটনা সম্পর্কে অবগত নয় ইসরায়েল ডিফেন্স ফোর্স। বর্তমানে উপত্যকায় একমাত্র সংস্থা হিসেবে ত্রাণ সরবরাহ করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। যদিও প্রতিদিনই ত্রাণ প্রত্যাশীদের হত্যা করায় সংস্থাটির নিন্দা জানিয়েছে জাতিসংঘ। প্রাকৃতিক দুর্যোগের কবলে মেক্সিকো, ব্রাজিল ও চীন। বৃহস্পতিবার ক্যাটাগরি 3 মাত্রায় মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে হারিকেন এরিক। এর তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে। অনেক গাছপালা, বৈদ্যুতিক টাওয়ার ধসে পড়ায় ভোগান্তিতে বাসিন্দারা। উদ্ধার তৎপরতা ও রাস্তাঘাট থেকে ধসে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরাতে কাজ করছেন উদ্ধারকারী দল ও জরুরি কর্মীরা। হারিকেন এরিক এখন দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এদিকে প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টাকুয়ারি নদীর পানি বৃদ্ধির কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় একদিনে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতে চীনের হুনান প্রদেশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানির স্তর নিরাপদ সীমা অতিক্রম করায় 1998 সালের পর সবচেয়ে বড় বন্যা দেখা দিয়েছে। এদিকে প্রথম ইনিংসে একাই শ্রীলঙ্কার 5 উইকেট শিকার করেছেন অফ স্পিনার নাইম হাসান। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ফাইফার পেলেন তিনি। 2018 সালে অভিষেক হলেও মেহেদী হাসান মিরাজের মতো অফ স্পিন অলরাউন্ডার থাকায় দলে সেভাবে সুযোগ মেলেনি 25 বছর বয়সী এই ক্রিকেটারের। তবে গল টেস্টের আগে মিরাজ জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে সুযোগ মেলে নাইমের, আর তাতেই বাজিমাত করেছেন তিনি। গলের ব্যাটিং স্বর্গে লিড নেয়ার স্বপ্নে বুঁদে থাকা লঙ্কান ব্যাটিং লাইন আপ একাই ঘুরিয়ে দেন চট্টগ্রামের এই স্পিনার। চতুর্থ দিনের শুরুতেই ফেরান লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভাকে। এরপর 87 রান করে সেঞ্চুরির পথে থাকা কামিন্দু মেন্ডিসকেও আউট করেন নাইম। 2 টেল এন্ডার থারিন্দু রত্নায়কে আর আসিথা ফার্নান্দোকে আউট করে দলকে লিড পাইয়ে দেন তিনি। একই সঙ্গে পূরণ করেন নিজের ফাইফারও। 13 টেস্টের ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে 5 উইকেট শিকার করার কীর্তি গড়লেন নাইম হাসান। এর আগে 2022 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে 6 উইকেট শিকার করেন তিনি, যেটি এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা বোলিং। এশিয়া কাপে দীর্ঘ 6 বছর পর স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বিকেএসপি থেকে উঠে আসা আব্দুর রহমান আলিফের হাত ধরে দীর্ঘ বছর পর এমন সাফল্য পেল বাংলাদেশ। সিঙ্গাপুরে চলমান আসরের রিকার্ভ পুরুষ এককের রুদ্ধশ্বাস ফাইনালের শুরুতেই দারুণভাবে এগিয়ে যান আলিফ। প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল 28, প্রতিপক্ষ গাকুতোর স্কোর ছিল 27। পরের 2 সেট আবারও জিতে খেলায় সমতা আনেন। তৃতীয় সেটে গাকুতো করেন 28, আলিফ করেন 27। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো, তিনি মারেন 27, আলিফ 26 স্কোর করে পিছিয়ে পড়েন। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা। রুদ্ধশ্বাস সেটে আলিফ করেন 29 আর গাকুতো 26, আর তাতেই 6-4 সেট পয়েন্টে হেরে যান জাপানের মিয়াতা গাকুতো। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেকবারই খেলেছেন আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাফ প্রির মতো আসরেও অংশ নিলেও কখনো কোনো পদক জিততে পারেনি একক ইভেন্টে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গেল বুধবার ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রিয়ালের পক্ষ থেকে জানানো হয় তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটির কারণে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসার পর সুস্থ অনুভব করলে ছাড়পত্র পান এমবাপ্পে। ক্লাব বিশ্বকাপে নিজেদের
প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে 1-1 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের হাসপাতাল ছাড়ার বিষয়ে ক্লাব রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে হাসপাতাল ছেড়েছেন, রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরেছেন এমবাপ্পে। তবে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন। এইচ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করা রিয়াল মাদ্রিদের পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকান দল পাচুয়া। রোববার রাতের লড়াইয়ে রিয়ালের হয়ে দলে না থাকার সম্ভাবনাই বেশি ফরাসি তারকা ফুটবলারের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।